শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান এজি। আমরা আজকে আলাপ করতে চাই ভোটের মাইল ফলক প্রসঙ্গে, অর্থাৎ নির্বাচন নিয়ে আমরা আজকে আলাপ করতে চাই। এবং সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং সেই সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মোস্তফা কামাল, এবং রয়েছেন সাইফুল্লাহ হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। তিনজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। যেটি আমরা দেখলাম যে 16 এপ্রিলের কথা দিয়ে যদি শুরু করি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা দেখলাম যে আগামী জাতীয় নির্বাচনের সময়, তারিখ, সুনির্দিষ্ট পথনকশার রোডম্যাপের বিষয়ে স্পষ্ট হতে চেয়েছিল বিএনপি। 2 ঘন্টার প্রায় বৈঠক হয়েছে পথনকশার বিষয়ে, এখন স্পষ্ট ধারণা বিএনপি পায়নি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন যে তিনি স্পষ্টত আসলে তিনি সন্তুষ্ট নন, একেবারেই হতাশা প্রকাশ করেছেন। এখন বক্তব্য যখন মহাসচিব বললেন একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি, তো ডিসেম্বর থেকে জুনের মধ্যে যদি নির্বাচন হয়, ডিসেম্বর যদি না হয়, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হয়, তাহলে অসন্তুষ্ট হওয়ার পিছনে কারণটা কি? আর এখন এই অসন্তুষ্টি নিয়ে বিএনপি কি করবে? সন্তুষ্টি অর্জনের জন্য বিএনপির পরিকল্পনা কি? সালাম ভাই। আমাকেই বলতে হচ্ছেন? জি, ওকে। তো প্রথমেই ধন্যবাদ জানাই আমার দুইজন বিজ্ঞ আলোচককে এবং যারা আজকে অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে। শোন, আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা সেই ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা বলে আসতেছি, অর্থাৎ এই সরকারকে আন্দোলনকারী রাজনৈতিক দল এবং সেই সময়ের ছাত্র জনতা 5ই আগস্টের ফ্যাসিবাদকে বিদায় করার পরে থেকেই কিন্তু আমাদের মূল টার্গেটটাই ছিল, যেটা হলো যে গত 15টা বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠন হয় নাই, এবং সেই নির্বাচনের জন্যই কিন্তু মূলত লড়াইটা ছিল। আজকে দেখেন, যখন শেখ হাসিনা বিদায়ের পূর্ব মুহূর্তেও কিন্তু আমরা বলছি যে এর আগে যখন নির্বাচন সে করে গেল, তারপরেও যে আমরা বলছি নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দরকার, এবং তাকেও আমরা বলছি যে আপনি যে পথে হাঁটতেছেন এই পথটা ভালো না, এই পথে আপনি হাঁটেন না। এই পথে যদি নির্বাচনের মাধ্যমে সরকারের পথ পরিবর্তনের পথ যদি বন্ধ করে দেন, তাহলে যা হবে এটা উনি যে পথে গেছে এই পথটা কিন্তু আগে আমরা বলছিলাম যে এই পথে হাঁটা ঠিক না। তাই কাজে নির্বাচনের মাধ্যমে একটা পরিবর্তন হোক, সেটি আমরা চাই। তা আমরা স্বাভাবিকভাবে আমরা সবাই এই আজকের এই ইউনূস সাহেব এই সরকারকে তো আমরাই আনেছি, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তাদের কাছে আশা ছিল এটাই যে একটা প্রথম থেকে আমাদের ছিল যে টোটাল একটা রোড ম্যাপ, অর্থাৎ তারা কতদিন থাকতে চান, এই থাকাকালীন সময়ে তারা কতটুকু সংস্কার করতে চান, এটার জন্য কতটুকু সময় দরকার। এটা আমরা বিগিনিং থেকে এই কথাটা বলছিলাম, কিন্তু তারা কিন্তু কখনোই সেটা পরিষ্কার করে নাই। এর পিছনে কারণটা কি বলে মনে হয়? মানে আপনারা বারবার চাইছেন, এটা বারবার বলছি, এটা তারাই বলতে পারবে, প্রধান উপদেষ্টা এটা তারাই বলতে পারবে যে এটা কি জেদ নাকি তাদের কি পলিসি বা তাদের স্ট্র্যাটেজি কি, এটা তারাই বলতে পারবে। তো পরবর্তী পর্যায়ে যখন সময় ধরেন 8 মাস তো এখন চলে গেল, 8 মাস চলে যাওয়ার পরে আর আরেকটা হলো যে আপনারা দেখছেন যে বর্তমান সরকার প্রধান নিজেই কিন্তু সংশয় প্রকাশ করছেন যে পরাজিত ফ্যাসিবাদ ষড়যন্ত্র করছে যে কোনো সময় যে কোনো কিছু করার জন্য, এবং তাদের কাছে যেহেতু কালো টাকা আছে বা তাদের প্রশাসন আদার্স বিভিন্ন কিছু সুযোগ আছে, তারা আবার সেটাকে চেষ্টা করতেছে। তাই এই কথাটা কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি যে যেহেতু এখন পর্যন্ত বেশিরভাগ আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে শেখ হাসিনার পরেও যারা বড় নেতা ছিল, ইনক্লুডিং তাদের সেক্রেটারি জেনারেল, একদিন তো মানে এই বিষয়টা নিয়ে আমরা দেখেছি আপনারা সভা সেমিনারে বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন, টকশোতে আলাপ হয়েছে, এখন তো প্রধান উপদেষ্টার সঙ্গে ফর্মালি আলাপ হলো। উনি তো মোটামুটি যেটা বোঝা গেল ডিসেম্বরে দিবেন না, উনি হয়তো বা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন, মানে জুনের মধ্যে দেবেন আর কি। এখন আপনাদের তাহলে পরিকল্পনাটা কি? আমরা বলে আসা শোন, একটা কথা হলো যে আমরা বলো যে একটা যেহেতু সংকটের মধ্যে আরেকবার দেশটা যাক, এটা আমরা চাই না। মূল কারণটা হলো এটাই, এখানে অন্য কোনো কিছু কারণ নাই যে তারা 6 মাস বেশি থাকলো না কম থাকলো। আমাদের ভয়টা হলো যে তারা এই সময়টা থাকতে যেয়ে যদি আরেকটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে, তাহলে সেখানে এলো আমাদের ভয়। এই সরকার 2 মাস বেশি থাকলো না 6 মাস বেশি থাকলো তাতে কিছু আসা যায় না। এটা কিন্তু আমরা প্রথম থেকে বলে আসতেছিলাম যে আপনি একটা দেন কতটুকু আপনি থাকতে চান।
তো এর আগে তো তারা ডিসেম্বর বলছে, তা আমরা তো বলছি ডিসেম্বরের আগেই সেটা সম্ভব। এমনকি তাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেবও বলছেন যে ম্যাক্সিমাম যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো 1 থেকে 1.5 মাসের মধ্যে সব করা যায়। উনি নিজেই বলছেন। সে কাজে আমরা এর জন্যই বলছি যেটাকে আর সময় ক্ষেপণ না করে যত দ্রুত, কারণ এটা জাতীয় আন্তর্জাতিকভাবেও যে জায়গায় পরাজিত ফ্যাসিবাদ, সেখান থেকে বলতেছে সে স্টিল ইজ লিগ্যাল গভর্নমেন্ট, সে কিন্তু এই কথাটাও বলতেছে, সে লিগ্যাল প্রধানমন্ত্রী। এবং পার্শ্ববর্তী দেশ যেখানে আছে তারাও কিন্তু বলতেছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া, অর্থাৎ একটা সম্পর্কটাই তারা ডেভেলপ করতে চায় না। এই বিভিন্ন কারণে আমরা বলছি যদি একটা নির্বাচিত সরকার আসে তখন কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যে এটা আছে এটা থাকার এই সুযোগ নেই। পর্যায়ে এসে আপনাদের কি একটু নিঃসঙ্গ বোধ হচ্ছে কিনা, মানে বড় আরো দলগুলো যদি আপনাদের সঙ্গে একই সঙ্গে সুর মিলাতো, নিঃসঙ্গবোধ কিছুই না। যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তাহলে সেটি এড়িয়ে যাওয়া কি মানে সহজ হতো কিনা? না না, নিঃসঙ্গবোধের কিছু নেই। কি এড়িয়ে যাবো আমরা? কোনটা এড়িয়ে যাওয়ার কথা বললেন? মানে আপনারা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেন, অন্যান্য বড় দল যারা রয়েছে তারাও যদি একই সুরে কথা বলতো তাহলে সেটি সরকারের পক্ষে এড়িয়ে যাওয়াটা কঠিন হতো। না না, বেশিরভাগ দলই তো চাচ্ছে নির্বাচন। আপনারা আজকে মনে করেন যে জামাত ইসলামও তো কয়েকদিন আগে যেটা বললো, তারা বলছে আগে যেটা ছিল এখন তো সেখান থেকে আসছে যে ডিসেম্বর বা ডিসেম্বরের পরে, তারা যেটা বলছে রোজার আগে। তো রোজার আগে মানে জানুয়ারি ফেব্রুয়ারি, খুব একটা তফাৎ আসে না, তাই না? তো কাজে তারাও বলছে যে যদি ডিসেম্বরের মধ্যে হয় ভালো, না হলে রোজার আগে, একই তো, খুব বেশি একটা আসা যায় না। ঠিক আছে, মোস্তফা কামাল ভাই আপনার কাছে আসতে চাই। মানে বিএনপি চাইছে, দেখা করলো ফরমালি, তারপরও মানে রোড ম্যাপটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সরকার, মানে কেন দিতে তো পারতো, মানে সময়টা নিচ্ছে কেন? খুব ছোট্ট প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপি নির্বাচনমুখী দল, তারা শুরু থেকে একটু স্পষ্টতা চাচ্ছিল, কিন্তু তারা সেই স্পষ্টতাটা এখনো পায়নি, যেটা অপ্রিয় কিন্তু সত্য কথা। আবার বিএনপি যা বলছে, জামাত যা বলছে, অথবা এনসিপি যা বলছে, কথার মধ্যে হেরফের তত কিন্তু বেশি না, কিন্তু প্রকাশভঙ্গিতে গোলমাল। তো কীরকম? সেপ্টেম্বরের শেষ দিকে সেনাপ্রধান যখন বললেন যে 18 মাসের মধ্যে নির্বাচনে তিনি আশাবাদী, আপনি ওই 18 মাস গুণে দেখেন সেটা জানুয়ারি ফেব্রুয়ারি হয়। সর্বশেষ জামাত গতকাল তাদের যে অবস্থানটা ব্যাখ্যা করেছে আনুষ্ঠানিকভাবে, তাদের আমির রোজার কথা সামনে এনেছেন, তাতেও কিন্তু ফেব্রুয়ারি মার্চ হয়। তো আবার বাংলাদেশের একটা বাস্তবতা হচ্ছে কি, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে বাংলাদেশের বেশিরভাগ নির্বাচন, বিশেষ করে জাতীয় নির্বাচন। এখানে যদি আমি একটু তথ্য যোগ করি, সর্বশেষ যে নির্বাচনটা হয়েছিল ডামি নির্বাচন, ওটাও হয়েছিল 7 জানুয়ারিতে। তারিখটা দেখেন, জানুয়ারি। বাংলাদেশের প্রথম যে নির্বাচনটা হয়েছিল 73 সালে, সেটা হয়েছিল 7 মার্চ। অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই বেশিরভাগ নির্বাচন, বাদবাকিগুলো আমি উল্লেখ করলাম না। তো ওই ক্ষেত্রে প্রকাশভঙ্গির মধ্য দিয়ে রোজার পরে ঈদের ছুটিতে একটা ভিন্ন হাইপ কিন্তু একটা অবিশ্বাস, অনাস্থা তৈরি করে দিয়েছে। যদিও কথায় হেরফের নেই, কিন্তু কথাটা নতুন। রোজায় আমরা মোটামুটি স্বস্তিতে ছিলাম বাজার পরিস্থিতি সহ আইন শৃঙ্খলা নিয়ে, কিন্তু ছুটির 9 দিনের মধ্যেই কিছু নতুন একটা কথা পয়দা হয়েছে, আরোপের মতো, যে এই সরকারকে অন্তত 10 বছর না হোক 5টা বছর যেন রাখা হয়। এর মধ্যে আবার একটা মাত্রা যোগ করলেন একজন উপদেষ্টা, যে তিনিও এক জায়গায় যাচ্ছিলেন, পাশে তিনি শুনেছেন যে মানুষ বলছে যে আরো 5 বছর থাক। তো তিনি এক পাশ হয়তো শুনেছেন, মনোযোগ দিয়ে অন্য পাশও যদি শুনতেন, যে কেউ কেউ তো বলছে যে আপনারা একটু জলদি যান, ওইটাও শুনতে পারতেন। তো হয়তো বা আংশিকটা তিনি বলেছেন। এতে করে কিন্তু বিএনপির মতো দলের কাছে একটা সংশয় সন্দেহ জাগা স্বাভাবিক। ওই ক্ষেত্রে আমরা যারা গণমাধ্যমে কাজ করি, প্রতিদিনের নিত্য ঘটনা আমাদের নোট নিতে হয়। তো এই কথাগুলো যখন আমরা টালি করা যেটাকে বলে, দেখি যে কথার খুব একটা মারপ্যাচ নাই, হেরফেরও নাই, কিন্তু প্রকাশভঙ্গিতে একটু গোলমাল আছে। যখন বিএনপি এই স্টেজে এসে বলে ফেললো যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাদের হয়তো আন্দোলনের কথা ভাবতে হতে পারে, এটা কিন্তু একটা বাড়তি মাত্রা যোগ করলো। তো আবার বিএনপির মতো দল কিছু না বুঝে, কোনো তথ্য না জেনে এই ধরনের কথা বলেছে, সেটা মনে করার কোনো উপায় নাই। আবার উপদেষ্টাদের মধ্যে যদি, নিশ্চয়ই তারা নির্বাচন নিয়ে একটা চাপে আছেন, এটা এখন ঊর্ধ্বচাপ, নিম্নচাপ বলেন আর মধ্যচাপে বলেন। কারণ একজন উপদেষ্টা মাঝে দিয়ে আবার একটা কথা, বাড়তি কথা বলেছেন যে ওনাদেরকে নির্বাচিত মনে করাই স্বাভাবিক। এখন যদি কোনো কারণে যদি মোস্তফা কামাল ভাই বিএনপি যদি নির্বাচনের দাবিতে যদি মাঠে নামে কোনো কর্মসূচি নিয়ে, সেখানে কি জামাত তখন যোগ দেবে কিনা, বা অন্যান্য দলগুলো তখন যুক্ত হবে বলে মনে হয় জামাত যোগ কিনা? দিবে না, সেটা গতকাল তারা পরিষ্কার করেছে। তারা বলছে বিএনপি যেটা চাচ্ছে, তাদের আমির বলেছেন
যে বিএনপি যেটা চাচ্ছে কিন্তু তারা ওইভাবে চাচ্ছে না। সালাম ভাই যেটা বলছিলেন ডিসেম্বর আর ফেব্রুয়ারি তারা একটা 1-2 মাসের পার্থক্য, খুব অবশ্যই বেশি তো একটা না ব্যাখ্যা দিয়েছেন। আবার আপনি স্বাভাবিকভাবে দেখেন 15 বছর 7 মাসের তুলনায় এই 8 মাস কিন্তু অনেক সময় না। তো যেখানে বিএনপি কি চাচ্ছে, মূলত একটা নির্বাচন চাচ্ছে এবং একটা শঙ্কার জায়গা রয়েছে। সালাম ভাই যেটা পরিষ্কার করার চেষ্টা করলেন যে এই সময়টাতে ফ্যাসিস্ট যদি আবারও কোনো ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করে, সেই জায়গা হচ্ছে তাদের শঙ্কা। একটা শব্দ এর মধ্যে ব্যবহার করা হয়েছে, আমরা গতকাল সেটা প্রশ্ন করেছিলাম জামাতের আমিরকে, তিনি তাদের ব্যাখ্যা দিয়েছেন ইউরোপীয় দেশে গিয়ে তারা কি কি কার কার সাথে কথা বলেছেন। তার প্রতি প্রশ্ন ছিল যে ইনক্লুসিভ শব্দটা বলা হয় অংশগ্রহণমূলক, বাংলা তর্জমা করলে যেটা হয়, তো ওখানে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টা কীরকম, তিনি সেটার ব্যাখ্যাও দিয়েছেন। প্রথমত বলেছেন যে আওয়ামী লীগের বিষয়টা দেখার দায়িত্ব তাদের নয়, যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এই দায়িত্ব তারা নেবেন কেন। এখন মোস্তফা কিন্তু কামাল ভাই ব্যাখ্যা দিয়েছেন যে আওয়ামী লীগের মতো দলকে নির্বাচনে রাখার দায়িত্ব তারা নেবেন এই না। রোডম্যাপ শব্দটা নিয়ে বিএনপির যতটা না গুরুত্ব, সরকার তত বেশি এটার ব্যাপারে নীরব। মানে এটার পিছনে কারণটা মানে ঠিক বোঝা যাচ্ছে না। অনেক দিন ধরে বিএনপি বলছে রোডম্যাপ রোডম্যাপ রোডম্যাপ, কিন্তু সরকারের অবস্থান এক ধরনের নীরব জি, ভূমিকা। সরকার নীরবতার মধ্য দিয়ে কিছু কিছু বার্তা কিন্তু সরকার দিচ্ছে। আবার সরকারের হাতেও তো কিছু কথা আছে, নির্বাচনের যে তারিখ জুনের মধ্যে যদি দিবে বলেন, এটা বলছে, কিন্তু কোনো রোডম্যাপ দিচ্ছে না। দিচ্ছে না। সেটা দেয়া হবে বলা হয়েছে চার্টার অনুযায়ী, জুলাই সনদ অনুযায়ী দেয়া হবে। অর্থাৎ ওই সনদের জন্য তো আরেকটু অপেক্ষা করতে হবে। তো ওই ক্ষেত্রে সরকারের হাতেও কথা আছে, কিন্তু এই কথার ফাঁকে যে ছোট্টখাট্ট কিছু প্রশ্নবোধক কথা, ওই প্রশ্নবোধকগুলো নিয়ে আলাপ করবো আমরা একটু ঘুরে আসি ইসের কাছ থেকে, সাইফুল্লাহর কাছ থেকে। সেটি হচ্ছে আমরা দেখলাম যে যখন এবার বৈঠকের পরেও বিএনপিকে কোনো রোডম্যাপ সরকারের পক্ষ থেকে দেওয়া হলো না, তখন আপনার দলের পক্ষ থেকে কেউ কেউ মন্তব্য করলেন, বললেন যদি প্রধান উপদেষ্টা কোনো রোডম্যাপ বলে দিতেন বিএনপিকে, তাহলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এক ধরনের অসন্তুষ্ট হতেন বা বোধ করতেন। এ কারণেই কি মানে সরকার সব দলের সম্মতির ভিত্তিতে ছাড়া শুধু বিএনপিকে রোডম্যাপের কথা বলবে বলে মনে হয় না, তাই কি? প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আমাদের যারা আমাদের এখানে যারা সহ আলোচক আছেন, শ্রদ্ধেয় সালাম ভাই সহ, সাংবাদিক সাহেব সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে জুলাই আগস্টে যারা শহীদ হচ্ছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রথমে বলে রাখি যে আপনি যে মন্তব্য নিয়ে প্রশ্নটি করেছেন, সেই মন্তব্যের ব্যাপারে বলতে গেলে আমাকে বলতে হয়, আমার মনে হয় যে এই মুহূর্তে যেহেতু বিএনপি নির্বাচনের রোডম্যাপের জন্য গিয়েছে, বিএনপির অপোজিশন দলও তো আরও আছে এখানে মাঠে। যদি রুটম্যাপটা শুধু তাদের কথা মতোই দিয়ে দেওয়া হইতো, তাহলে অন্য দল তো বলতো যে আমরা বারবার বলতেছি অংশগ্রহণমূলক নির্বাচন হবে, একটা ফেয়ার ইলেকশন হবে, শুধু একটি দলকে কেন রোডম্যাপ দিয়ে দেওয়া হলো? শুধু একটি দলকে রুটম্যাপ দিয়ে দেবে, এটা তো অবশ্যই তাদের এই প্রশ্নটা থাকা স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমি মনে করি তার বক্তব্য সঠিক। এবং আরেকটি ব্যাপার আমরা বলতে চাই, এখানে ওই পুরনো ফেসিবাদ ফিরে আসার কথা বলা হয়েছে, কিন্তু আমরা বারবার একটা কথা কিন্তু বলতেছি, আমরা কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধের ব্যাপারটা আমরা কিন্তু বলেছি যে তাদের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নিষিদ্ধ করা হোক। এখন সেখানে অন্য দলগুলোর কিন্তু আমরা সেইভাবে তাদের এক একজনের বক্তব্য এক একভাবে শুনতেছি, কিন্তু ইনক্লুসিভভাবে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, তাদের বিচারের ব্যাপারে যে আওয়াজটা হওয়ার কথা ছিল, সেই আওয়াজটা কিন্তু আমরা শুনে অনুভূত হচ্ছে না। এবং সেই সাথে একটি কথার সাথে আমি শ্রদ্ধার সাথে সালামবার সাথে দ্বিমত করব, এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান কখনোই শুধু ভোটের জন্য হয় নাই, এই কথাটাতে আমি একদম দ্বিমত পোষণ করব। কারণ যদি ভোটের জন্যই শুধু হইতো, 28 তারিখ যে ওনারা যে আন্দোলনটা করেছিল, ওই আন্দোলনে আমিও একজন অংশগ্রহণকারী, আমি নিজে ওই আন্দোলনে ছিলাম 28 অক্টোবরে সেই আন্দোলনে। তখন মানুষ কিন্তু সেই আন্দোলনে যখন একটা টিয়ার শেল মারা হইলো, গুলি করা হইলো, আমরা অনেকটা অংশ যারা বাহিরে থেকে কোনো ওই সময় বিএনপির সাথে যুক্ত ছিলাম না, কিন্তু যুগপৎ আন্দোলনে তখনও আমি একটা দলের সাথে ছিলাম, যখন তাদের সাথে যখন আমরা ছিলাম, আমরা কিন্তু মাঠে ছিলাম, আমরা কিন্তু চাচ্ছিলাম একটা বড় আওয়াজ আসুক, আমরা অভ্যুত্থান করব, আরও আন্দোলন করব, কিন্তু সেটা কিন্তু ব্যর্থ হয়েছে। গণমানুষের সেটা অনেক মানুষ ছিল 28 অক্টোবরের কথা আপনি এই জন্য বললাম, সেই জায়গা থেকে যদি আপনি 36-এর এই জুলাই কেন্দ্রিক আন্দোলনটা দেখেন, 36 দিনের যে আন্দোলন, দিন গিয়েছে, মাঝখানে আন্দোলন স্তীমিত হয়েছে, আবার চাঙ্গা হয়েছে, এবং মানুষের একটা অংশগ্রহণ, এখানে অন্তর্ভুক্তিমূলক একটা যে অংশগ্রহণ সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং তার মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট কাঠামোটা কি করতে পারছি আমরা, ফ্যাসিস্টকে দৌড়াইতে পারছি, কিন্তু ফ্যাসিস্ট কাঠামোকে ভাঙতে পারিনি। আমরা তখন কিন্তু বলেছিলাম, আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু তখন বলেছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। আমরা একটি কথা বলি, আমরাও নির্বাচন চাই, আমরাও নির্বাচনমুখী দল, আমরা নির্বাচন করতে চাই। সেটা আপনারা কিন্তু ইতিমধ্যেই অনেক জায়গায় দেখেছেন, আমাদের যারা
মানে হচ্ছে আমাদের সংগঠক যারা আমাদের নেতা হয়ে উঠতেছে, তারা বিভিন্ন জেলা উপজেলায় তারা হচ্ছে গণসংযোগের জন্য চেষ্টা করতেছে বা সেখানে গিয়েছে, মানুষের কাছে যাচ্ছে। কিন্তু আমরা কি চাই? আমরা কিছু জিনিসে ঐক্যমত্য চাই। সেই ঐক্যমত্যটা কি? আমরাও বিএনপির সাথে বলতে চাই দ্রুত নির্বাচন হোক, একটি সুন্দর নির্বাচন হোক, আমরাও অংশগ্রহণ করতে পারি, যদি আমার মানে সে সামর্থ্য থেকে আমরা অংশগ্রহণ করি। কিন্তু তার আগে কিছু বিষয় ঐক্যমত্য দরকার, কিছু বিষয় সংস্কার দরকার। সেই সংস্কারটা কেমন? বিএনপি যেমন তাদের 31 দফা বলেছে, কিন্তু আমাদের ঐক্যমত্য কমিশন কিন্তু 166টা দিয়েছে। আমরা আপনি জেনে থাকবেন, তার মধ্যে সে বিষয় নিয়ে আলাপ চলছে, আমরা আলাপ দেখছি। চলছে এবং 129টার বৃহস্পতিবার আলাপ হলো, রোববার আবার আলাপ করবে আবার বিএনপি আলাপ হবে। ঐকমত্য কমিশনের সাথে। এখন যত দ্রুত সম্ভব আমরাও বলবো, আমরা সরকারকে এই জায়গা থেকে বলতে চাই, যত দ্রুত সম্ভব যেগুলো এই জুলার চার্টারের কথা বলা হয়েছে, জুলার চার্টার হোক এবং যত দ্রুত সম্ভব তারা কিছু মৌলিক বিষয়ে একমতে হোক। আমরা তো বলতেছি আমরা গণপরিষদ নির্বাচন এবং হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন একসাথে চাচ্ছি। আপনি যদি যে সংবিধানে দাঁড়িয়ে আজকে বাংলাদেশ চলতেছে সেটার যদি আপনি লিগাসি দেখেন, আপনি একটা কথা বারবার বলেন তো, যে যারা এই সংবিধানটা করছে তারা কোন পাওয়ার বলে করছিল? আপনি হচ্ছে আইবর সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনে 70 সালে নির্বাচন হয়েছে, যারা নির্বাচিত সদস্য ছিল তারা পরবর্তীতে মানে এসে মৌলিক সংস্কারগুলো শেষ করে তারপর হ্যাঁ, নির্বাচনের কথা আমি বলছেন। এখানে একটা কথা বলি, যে এই সংবিধানের যে মৌলিক সংস্কারের কথা আমরা যে সংস্কারগুলো চাচ্ছি বা জনমানুষ চাচ্ছে যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো কখন আপনি এখানে দেখেন এই সংবিধান কেন আমরা সংস্কার চাচ্ছি, গণপরিষদ নির্বাচন কেন চাচ্ছি, সেটার একটা ব্যাখ্যা আমি 1 মিনিটে দিই। সেটা হচ্ছে যে আপনি যদি এই সংবিধানের কথা বলেন, 70 সালে সালাম ভাই মুক্তিযুদ্ধ করেছে, আমার ফ্যামিলিতে অনেকে মুক্তিযুদ্ধ আছে, তো তারা মুক্তিযুদ্ধ করেছিল শোষণ বৈষম্যহীন বাংলাদেশের জন্য এবং সেই সামাজিক ন্যায় বিচারের জন্য। যখন হচ্ছে এই সংবিধানটা আসলো, মূলনীতিতে যদি স্বাধীনতার যে ঘোষণা ছিল সেই প্রক্লেমেশন অনুযায়ী কিন্তু মূলনীতিগুলো হয়েছে, মানে হয় নাই। এবং তার মধ্যে আপনি একটা জিনিস দেখেন যে 70-এর অনুচ্ছেদের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে একক ক্ষমতার একটা হচ্ছে স্বৈরতান্ত্রিক মনোভাব বানায় দেওয়া হয়েছে। তারপর আরেকটা বিষয় খেয়াল করেন, যারা এই সংবিধানটা বানাইলো মাত্র একটা অধ্যাদেশ দিয়া 70 সালে যারা নির্বাচিত হয়েছিল, সেই 70 সালে নির্বাচিত সংসদ সদস্যরা এই নতুন একটা বাংলাদেশের যুদ্ধ পরবর্তী সময়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মানুষ তাদের ইজ্জত হারাইছে, এত বড় একটা বিপ্লবের পরে আগের নির্বাচনের লিগাসি কি থাকে? তখনও কিন্তু এই সংবিধানের বিরুদ্ধে মানুষ কথা বলছে। আপনি এখন প্রথিতযশা বদরুদ্দিন উমরের তখনকার কলম আছে, আপনি দেখেন সেখানে যে 70-এর অনুচ্ছেদের মধ্য দিয়ে একটা সাংবিধানিক স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করা হইলো, এরকম একটা লাইন তিনি বলেছিল 72-এ সেই সংবিধান যখন পাশ করা হয়। তো আমরা সেই সংবিধানের একটা পরিবর্তন চাই, জনমানুষের সংবিধান চাই। আমরা চাই যে একজন প্রধানমন্ত্রী সে যেন কি হয়, মানে হচ্ছে আর যেন ফ্যাসিস্ট না হয়ে ওঠে। আমরা বারবার একটা কথা সুস্পষ্ট করতেছি, সেটা সেই হচ্ছে সংস্কারগুলো করে তারপর সেই হচ্ছে নির্বাচনের সংস্কারগুলো পথে করে যেতে একটা চায় নির্বাচন এনসিপি। হোক। আমরা এবং- শুনে ফিরবো, হ্যাঁ, হ্যাঁ, বিরতিতে feedback ফিরে চাচ্ছি। আসি। হ্যাঁ, অবশ্যই আমি আমার একটা লাইনে শেষ করতে চাই, সেটা হচ্ছে মৌলিক সংস্কারের মাধ্যমে যে জুলাই চার্টার হবে, সেই চার্টারে যে নিয়মটা, যে তারিখটা নির্ধারিত হবে, সেই তারিখের নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং আমরা সেই নির্বাচনটা চাই। জি, ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসি। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। ভোটের মাইল ফলক প্রসঙ্গে আলাপ করছিলাম। আব্দুল সালাম, আপনার কাছে আসতে চাই এবার। আমরা আলাপের প্রেক্ষাপটে যতটুকু বুঝতে পারলাম যে একক দল হিসাবে বিএনপি রোডম্যাপ প্রধান উপদেষ্টার কাছ থেকে বা সরকারের কাছ থেকে পাওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে অন্যান্য দলগুলোকে নিয়ে যদি বিএনপি প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকারের মুখোমুখি হয় রোডম্যাপের জন্য, সেটি পাওয়ার সম্ভাবনা বেশি। যদি তাই হয়ে থাকে তাহলে সেই ধরনের কোনো পরিকল্পনায় বিএনপি যাবে কিনা? প্রথমত প্রশ্নটা এইটা বিষয়টা হলো যে রোড ম্যাপটা কি খালি বিএনপির প্রয়োজনে? রোড ম্যাপটা দেশের প্রয়োজনে। আগেও যেরকম শেখ হাসিনাও বলতো যে নির্বাচন কার জন্য দিব, তারেক রহমান ক্ষমতা আসার জন্য। তো বিষয়টা তো এটা যে বিএনপির জন্য না। আমরা বলতো আন্দোলনটা কেন করে, অনেকে বলতো যে আন্দোলন, তারা বোঝাতো যে বিএনপি ইন ক্রাইসিস। আমরা বলছি না, বিএনপি ইন ক্রাইসিস না, দেশটা ইন ক্রাইসিস। দেশের স্বার্থেই ছাত্রদেরকে আমরা বলছি তোমাদেরকেও আন্দোলনে আসতে হবে, সাংবাদিকদেরকেও বলছি আপনাদেরকেও আসতে হবে এবং আমাদেরকেও আসতে হবে। ফাইনালি সবাই আসছে বলেই কিন্তু ফ্যাসিবাদ বিদায় হয়েছে। তো কাজেই সেটা শুধু বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন ছিল না। এখনও যে রোডম্যাপটা বলতেছে, নট দ্যাট যেটা খালি বিএনপির প্রয়োজনীয় রোডম্যাপ। তো এটা হলো একটা। আরেকটা হলো যে আপনাকে যে আমি প্রশ্ন করতে চাই, আমার মানে ইয়াং ফ্রেন্ড যারা ভবিষ্যতে এই দেশের রাজনীতি করবে, ভবিষ্যৎ যাদের হাতে যে এই দেশটা কোন দিকে যাবে, যে গত যে সংবিধান ছিল সেই সংবিধানটাই কি শেখ হাসিনাকে স্বৈরাচার বানাইছে? নট দ্যাট। শেখ হাসিনা তো নিজেই সংবিধান মানে নাই।
যে সংবিধান ছিল সেই সংবিধানই তো সে মানে নাই, তার মধ্যে নিজের যখন যেটা হয়েছে কাটাছেঁড়া করছে। তাই কাজে সংবিধানটা এখানে প্রশ্ন না, আপনি করেন না এই সংবিধান, আপনি সংশোধন করেন, কেউ তো বলেন না। আপনি নতুন যেটাই আনবেন এটাও তো এই সংবিধানে আপনি মানে সালাম ভাই বলছেন যে কেউ ক্ষমতা যদি থাকে সে সেটা সংবিধানকে অস্বীকার করতে পারে, ম্যানিপুলেট করে কোনোভাবে সেটাকে সে ফ্যাসিস্ট করছে তো তাই। শেখ হাসিনা বা তার মন্ত্রীরা যে সংবিধানের নিয়ে তারা ওথ দিছে, সেই ওথ কি তারা রক্ষা করছে? করে তো নাই। তো কাজে ওইটাই হলো ব্যাপার। যদি আমরা ভোটের কথা কেন বলছি, যদি ভোটের মাধ্যমে শেখ হাসিনার সরকার আসতো তাহলে কিন্তু সে ফ্যাসিস্ট হতে পারতো না। আমরা ওই কারণে ভোটের কথা বলছি, বারবার ভোটের কথা বলছি, এখন না শুধু। আমরা ভোটের কথা যেমনি ওই যেটা বললো যে বাদ, হ্যাঁ সেই সময় আমরা এই ভোটের জন্যই তো লড়াই করছি, তাই না? পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছি, হয়নি বলে ফাইনালি মুক্তিযুদ্ধ করতে হয়েছে, ফাইনালি আমরা দেশ স্বাধীন করছি। আবার দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ভোটের অধিকার কায়রা নিছে, আবার তার বিরুদ্ধে আমরা ভোটের কথা বলছি। অর্থাৎ আমরা তো ভোটের মেইনলি যদি গণতান্ত্রিক ডেমোক্রেটিক সিস্টেমটাকে যদি ব্যাহত না হতো, ভোটের অধিকারটা যদি স্টাবলিশ থাকতো, তাহলে তো আজকের এই অবস্থা হইতো না দেশে। যদি 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 ভোটটাই থাকতো তাহলে কি দেশের অবস্থা হইতো? উত্তরটা নেই এটার জন্য আমরা ভোটের কথা। তারপর আবার সালাম ভাইয়ের কাছে অন্য প্রশ্ন নিয়ে ফিরবো। আচ্ছা, আমি মানে সালাম ভাইয়ের সাথে ভোটের কথা যেটা বলছে, আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে একটা গণতান্ত্রিক দেশে তিনটা সিস্টেম আমি মনে করি, মানে একটা যদি সমালোচনা গবেষণা আপনি যেগুলোই দেখেন, তিনটা সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জনগণের মাধ্যমে কে ক্ষমতায় যাবে সেই প্রক্রিয়াটা স্পষ্ট থাকা, এবং ওই ক্ষমতায় যাওয়ার পরে সে সেখান থেকে যদি ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হওয়ার প্রক্রিয়া হয়, তাকে সেখান থেকে ওই জনগণের কাছে সেই ক্ষমতা রাখা, সে যেন তাকে সরাইয়ে দেওয়া যায়। এবং সেইখানে এইটার ভূমিকাটা পালন করে হচ্ছে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই গণতন্ত্রের সাথে যে বিচার বিভাগ বা অন্য অন্য শাসন বিভাগ, আইন বিভাগ, যাই বলেন না কেন, এই প্রতিষ্ঠানগুলো কি করবে? এটাকে প্রোটেক্ট করবে। আপনি আমি একটা উদাহরণ দিই। আমি যদি এটা আমেরিকার সাথে তুলনা করে বলতেছি না, হার্ভার্ড ইউনিভার্সিটিতে তাদের হচ্ছে বহুমাত্রিক প্রক্রিয়ার মানে কালো ফর্সা যে এই যে বর্ণর যে প্রক্রিয়া, এটার জন্য একটা পড়াশোনা, বর্ণবাদ যে ব্যাপারটা, এটার জন্য একটা পড়াশোনা, একটা সাবজেক্ট আছে, এবং এটা নিয়ে একটা গবেষণা হয়। এবং তারা হচ্ছে ইহুদির যে ব্যাপারটা, তাদের বিরুদ্ধে আন্দোলন করতেছিল বলে তাদের $200 বিলিয়ন একটা হচ্ছে আপনার বাজেট বন্ধ করে দিয়েছে এই হচ্ছে ট্রাম্প গতকালের আগের দিন, এই 3 দিন আগের বিল। সেখানে ইউনিভার্সিটিটা করছে কি, সেই ইউনিভার্সিটি বলছে যে আমি কি করলাম, তোমার $200 বিলিয়ন নিলাম না, কিন্তু আমি এটা পড়াশোনা করাবো, আমার ইউনিভার্সিটি আমার মতো চলবে। এর আগেও এরকম একটা প্রক্রিয়া হয়েছিল 2019-এর মধ্যে, ওই সময়তে। কিন্তু তারা কিন্তু এই প্রতিষ্ঠানগুলো কীরকম শক্তিশালী, তারা হচ্ছে কোর্টের কাছে গেছে, কোর্ট এটাকে প্রোটেস্ট করছে। ঠিক একই প্রক্রিয়ায় আমাদের হচ্ছে যে শেখ হাসিনার কথা উনি বললেন যে উনি হচ্ছে এই সংবিধানটাকে ফ্যাসিস্ট বানাইছে কিনা, এখানে সংবিধান একটা নিয়ামককারী ভূমিকা হিসেবে পালন করছে, নিয়ামক হিসেবে পালন করছে। কিভাবে বলছিলেন যেটি সেটা হচ্ছে সংবিধানকে অস্বীকার করে, কিন্তু সংবিধান অস্বীকার করে নাই, 2/3 ভোটের কথা বলে হচ্ছে, 2/3 ভোটের মাধ্যমে তিনি সংবিধান সংস্কার করে সে ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছে। এটা তো সংবিধানে ছিল। আর আমরা তো এই জন্যই বলতেছি যে এই সংবিধান, গণপরিষদের কথা কেন বলতেছি, যে গণপরিষদ এরপরে যদি কেউ সংবিধান চেঞ্জ করতে চায় তাকে কি করতে হবে? গণভোটে যেতে হবে। গণভোটের মাধ্যমে তারপরে আপনি সংবিধান চেঞ্জ করতে পারবেন। তাহলে গণভোটের সিস্টেম আমরা তখন রাখছি। আপনি একটি আদর্শ লিপি তৈরির কথা বলছেন, আমরা একটু আসছে মোস্তফা কামাল কাছে। এইজন্যই আমি বলছি সংবিধানের কথা। আমরা তো দুপক্ষের কথা শুনলাম, সেটা হচ্ছে আমার কথাটা কিন্তু শেষ হয়নি। আচ্ছা, সালাম ভাই শেষ করুন, তারপর ফিরবো মোস্তফা কামালের কাছে। যেটা এর জন্যই বললাম যে আজকের সবচেয়ে বড় কথা হলো যে আমি যদি সব সিস্টেমের মধ্যে, কিন্তু খারাপের মধ্যেও ভালোটা হলো গণতন্ত্র। কাজে আমাকে গণতন্ত্রটা আসতেই হবে, গণতন্ত্রটা যদি আমি বিশ্বাস করি তাহলে ভোটে বিশ্বাস করতে হবে। আর এই দেশের জনগণকে এরকম সবাই মনে করছে যে এখন যেটা বলে, অর্থাৎ এখন মনে হয় ভোট দিলে পাবলিক, যে হাসিনাও বলতো ভোট কেন দিব, যে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক ক্ষমতায় আসবে, এখন ভোট দিয়ে দিলে বিএনপি ক্ষমতায় আসবে। অর্থাৎ জনগণকে আমি অবিশ্বাস করছি। অর্থাৎ এখানে জনগণকে আমি অবিশ্বাস করতেছি যে জনগণ ভুল করবে। জনগণ কোনো ভুল করে নাই, এই দেশের ইতিহাস সেটা বলে না। ইতিহাস বলে এটাই। এখন বিষয়টা হলো যে সেই জায়গায় আপনি ইউকেতে তো রিটেন কোনো সংবিধান নাই, তাই বলে কি সেখানে চলে না? মানবাধিকার বলি, আইনের শাসন বলি, ওটা তো ফার্স্ট ওয়ার্ল্ড, এই তো তার মানে কি আমাদেরও তো এটাই। এই জন্য আমরা তো বলছি যে আমরা তো কোনোভাবেই সংস্কারটাকে অস্বীকার করি নাই। আপনি সংস্কার করেন না, ওই জায়গাটা সংস্কার করেন যে রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দেন।
রাজনীতিবিদদের যে আজকে ব্যবসায়ীদের হাতে চলে গেছে, আজকে ব্রুকরেদের হাতে চলে গেছে, সেইখান থেকে সেটা ফিরে আনেন। আজকে ভালো মানুষ যাতে রাজনীতি করতে পারে, কালো টাকার প্রভাবে যাতে রাজনীতিটাই না হয়, সেটাই ফিরে আনেন। আজকে রাজনীতিবিদদের আজকে কোথায় আপনি নিয়ে গেছে, যে আজকে কি হয়েছে পার্লামেন্টে, আজকে দেখেন রাজনীতিবিদদেরকে এখন যে উপজেলা সিস্টেম যেটা হয়েছিল, উপজেলা সিস্টেমটা কি ওয়ার্ক করছে? সে তো করে নাই। সব কিছু এমপিদের আন্ডারে নিয়ে যেতে হবে। এমপিরা কেন ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে রিলেশন থাকবে? যখনই ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে রিলেশন থাকবে তখনই তার বিচ্যুতি ঘটবে। অর্থাৎ এইগুলোতে আপনি সংস্কার আনেন, এইগুলো যেটা দরকার, অর্থাৎ রাজনীতিটাকে স্বচ্ছ করার জন্য যেটা দরকার সেটা আপনি করেন। কিন্তু ওইখানের জন্য এখানে সংবিধানটা টোটাল আমূল পরিবর্তন না করলে সেগুলো হবে না। এটা কোনো কথা না, তাই না? এর জন্য আপনি যতই পরিবর্তন করেন, পাশাপাশি আজকে যে দেখেন শেখ হাসিনা নিজে গেছে, তাতে কোনো দোষ নাই, কিন্তু সে সব ধ্বংস করে দিয়েছে। আজকে নীতি নৈতিকতার যে অবক্ষয় চরম। আজকে কি হাইকোর্টের জাজ বানাচ্ছে, সেই জাজ শপথের পরে বলছে যে আমি একজন রাজনৈতিক শপথবদ্ধ রাজনীতিবিদ, একটা কোর্টের, একটা হাইকোর্টের একটা বিচারপতি। আজকে বাইতুল মোকাররমের একটা মানে ইমাম খতিব, সে পর্যন্ত পালায় গেছে তার দলের। আজকে পুলিশের প্রধান, সে পর্যন্ত পালায় গেছে। আজকে বিভিন্ন অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে আপনি সেগুলো সংস্কার করেন। সংস্কারের অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। খালি একটা প্রশ্ন করব, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আপনি যেটা বললেন, এই যে ব্যবসায়ীরা যে আসলে রাজনৈতিক দলগুলোতে ইনক্লুড, পার্টিতে ফান্ডে বড় চাঁদা দিতে পারলেই যে কোনো বিজনেসম্যান, বিজনেস যারা করেন, ব্যবসায়ী যারা করেন, তারা সংসদে আগে আমরা দেখেছি যে বিগত 15 বছর এন্ট্রি নেওয়াটা, রাজনীতিতে আসাটা খুব সহজ হয়ে গিয়েছিল। এই জন্য তো দলের নিজেরই ভিতর থেকে সংস্কারটা জরুরি। এই যে বারবার যেটা আসতেছে দলের ভিতর, কারা কারা করতেছে সেটা। আজকে মনে করেন সারা জীবন আপনি পলিটিক্সকে হেট করলেন, আবার রিটায়ারমেন্টের পরে পলিটিক্স করে আপনি এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার জন্য আসলেন। তো কাজেই আপনি তো পলিটিক্সটাকে ঠিক মতো দিচ্ছেন না দলের মধ্যে। তার মানেটা কি? রাজনীতিটাকেই তো আপনি ঠিক মতো চলতে দিচ্ছেন না। আর রাজনীতিটাকে আপনি কারা পলিউটেড করতেছে, কারা পলিউটেড করতেছে? দল যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তো সবকিছুতে আনেন। আমরা তো দেখছি যে 2 দিন আগে, এখন পর্যন্ত যে তারা ছাত্র রাজনীতি করে আসতেছে, এখন পর্যন্ত পরিচ্ছন্ন না, ক্লিয়ার না। কি বলতেছে? আজকে তাদের মতো মেরিটোরিয়াস স্টুডেন্টরা এখনো বলতেছে উই হেট পলিটিক্স। আজকে যে রাজনীতির মধ্যে দিয়ে, যে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে এই দেশকে আমরা জন্ম দিছি, সেই সময় তো আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের পক্ষে কতটুকু ছিল সেই বিশ্লেষণে গেলে তো অন্য কিছু। আমরা তো বাধ্য করছি সেই সময় বাংলাদেশের পতাকা তাদের গাড়িতে লাগাইতে, তাদের বাড়িতে লাগাইতে, বিভিন্ন অফিসে লাগাইতে আমরা করছি। আমরা যারা ছাত্র রাজনীতি করছি, আমরা তো সেই জায়গাটা এগিয়ে নিয়ে গেছি, তাই না? তো এখন যে জায়গায় সেই মেরিটোরিয়াস স্টুডেন্টগুলো আজকে এতগুলো বছর যে জায়গায় রাজনীতি থেকেই অফ, তা আপনি রাজনীতিটাকে আপনি পরিচ্ছন্ন করতে দিবেন না, সেটাকে করে রাখবেন। আজকে ওইগুলো জায়গায় সংস্কার করে, ওই সমস্ত জায়গাতে সংস্কার করে। রাজনীতির কোনো বিকল্প নাই, রাজনৈতিক দলেরও কোনো বিকল্প নাই, এবং রাজনীতিবিদরা দেশ চালাবে এটারও কোনো বিকল্প নাই। তো কাজেই সেটাকে আপনি পরিচ্ছন্ন করেন, সেটাকে করতে দেন। শুধু আপনি রাজনীতিবিদদের খালি দোষারোপ করেন না, তাই না? আজকে হোল সমাজ ব্যবস্থায় আজকে যে পলিউটেড হয়ে গেছে, এবং সেই পলিউটেড কারা করতেছে? আজকে আপনি যদি বলেন আজকে ব্রেন কোথায়? আজকে তাদের মতো যে সমস্ত মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে, আজকে গত কত বছর ধরে কোনো জাকসু কোনো ইলেকশন আছে? একমাত্র কিছুদিন আগে মাত্র ওই নূর বের হয়ে আসলো, তার মধ্যে আবার গ্যাপ। অর্থাৎ এই যে অর্থাৎ এই প্রসেসটা যাতে মসৃণভাবে চলতে পারে, সেটার জন্য আপনি সংস্কার করেন, এই সমস্ত কথা বলেন, তাই না? খালি ঢালাওভাবে রাজনীতি, আরে ভাই রাজনীতি তো আমরাও করি। যখন রাজনীতিতে খালি বলেন ওই কথাটা, তখন তো আমাদের গায়ে লাগে। আমরা তো সেই জন্য রাজনীতি করি না। আমরা দেশ স্বাধীন করছি, রাজনীতি করে আবার দেশ স্বাধীনের পরে একই প্রক্রিয়ায় রাজনীতি করার চেষ্টা করতেছি। জি অবশ্যই। কাজে যখন ঢালাওভাবে সেই প্রশ্নটা না হয়, তখন কিন্তু আমাদের গায়ে লাগে, এবং এটাকে আমরা ওন করতে পারি না। এবং তখনই সেটাকে আপনি কালো টাকা থেকে বাঁচান, আপনি কালো টাকা দুর্নীতিবাদদের হাত থেকে রক্ষা করেন, সেটা করেন না। সেটার জন্য যা করার করেন,
সেই সংস্কার তো আমরা তো দেখতে চাই। সেগুলো তো বলেন না। ভাইয়ের কাছে একটু আসি। ঢালাওভাবে বলে আসতেছে। মোস্তফা কামাল ভাই, যেটা আমরা শুনলাম যে আসলে সংবিধান সংস্কার করে ফ্যাসিস্ট হওয়া আসলে ঠেকানো যায় কি যায় না, সেটি নিয়ে আলাপ হচ্ছিল। সেই বিষয়ে আপনার মন্তব্যটি নিতে চাই। বিষয়টা একেবারে মনোজাগতিক। একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে, রাজনীতির বাইরেও, যে আমি যেটা মনে করি আপনিও যেন আমার সাথে একটু ঠিক ঠিক বলেন। এটা আমাদের একদম স্বাভাবিক ক্রিয়া বিক্রিয়ার মতো। আবার রাজনীতিবিদদেরকে গালমন্দ করা, সমালোচনা করা বাংলাদেশের সবচেয়ে সহজ কাজ। যে কোনো ইস্যুতেই, যে কোনো ইস্যুতে কোনো কিছু হলেই তখন তাদেরকে দায় চাপিয়ে সমালোচনা দেওয়াটা করা যায়। খুবই সহজ। একজন রাজনীতিবিদ যিনি অনেক দক্ষতা নাই বা অনেক অবদান নাই, তারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই মাত্রায় তার পরিশ্রম করতে হয়, অন্য অনেকের তা করতে হয় না। গ্রাম বাংলা একটা প্রবাদ আছে, পুরান ঢাকায়ও আছে, ওটা বলে যে মাছ ধরে মফিজে খায় হাফিজে। বাংলাদেশে যে মাছ ধরার কাজটুকু, জাল ফেলার কাজটুকু, সেটা আপনি ৭১ বলেন, ৯০ বলেন আর ২৪ বলেন, জাল ফেলার কাজটুকু কিন্তু কোনো না কোনোভাবে রাজনীতিকরাই করেছেন। ৭১ সালাম ভাইরাও কিন্তু তাদের মতো তরুণে ছিলেন। ২৪ তারা আবার যে জীবনের ঝুঁকি নিয়ে কাজটুকু করেছে, তো দিন কয়েকের ব্যবধানে দেখেন তাদের প্রতিও যে সম্মান টাকা ছিল, ওইটা কিন্তু নাই এখন। স্নেহটা নাই, আদরটা ওই জায়গায় নাই। আবার একইভাবে রাজনীতিকদের প্রতিও যে বিশ্বাস সম্মান থাকার কথা ছিল বা উচিত ছিল, সেটা কিন্তু নেই এখন। ওখানে তো একটা সুন্দর সংস্কার দরকার। আমরা শুধু সংবিধানের উপর দোষ দিয়ে দেব। শেখ হাসিনা অর্থাৎ শেষ প্রধানমন্ত্রী যিনি, ওনার মধ্য দিয়েই তো একটা শেষ হতে পারত। একজন শেখ হাসিনাকে দিয়ে ফ্যাসিবাদের কিন্তু শেষ হতে পারত। তো তিনি যে এক কাপড়ে পালালেন, ওইটা কি সংবিধানে আছে? তিনি যে দিনের ভোটটা রাতে করে ফেললেন, ওইটা কি সংবিধানে আছে? অর্থাৎ সব কিছুতে সংবিধানের দোহাই দেয়া বিষয় নয়। আমার মনোজাগতিক বিষয় কি, যেটারে ধর্মীয় পরিভাষায় বলে নাফসিয়াত, যে আমার মন কি চায় আসলে, আচরণে সেটা প্রকাশ পাবে। আপনার জায়গা থেকে আপনি যখন আমাকে বেশি সুযোগ দিবেন, আপনি কিন্তু এই দুইজনের কাছে তখন ফেসিস্ট। এটা কিন্তু আচরণগত বিষয়। ফেসিস্ট আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা বোঝা যায়, উপলব্ধি করা যায়। তো ওই জায়গা থেকে এখন তাদের মধ্যে, বিশেষ করে আমি ধরেন ২৪-এর আন্দোলনকারী যারা ফ্রন্টলাইনার ছাত্ররা, তাদের সাথে বিএনপির একটা মনোজাগতিক দূরত্ব কিন্তু আমরা দেখছি। বিষয়টা একেবারে স্বাভাবিক। দেখবেন দুইজনের প্রকাশভঙ্গি ভিন্ন হচ্ছে। আবার জামাত এর ফাঁকে কিন্তু আরেকটু কোমল ভাষায় ভিন্ন একটা কিছু থ্রো করছে। এর মধ্য দিয়ে যেটা এখন বাজারে আলোচনা হচ্ছে বা চলে আসছে অথবা আরোপ করা হচ্ছে যে আর থাকুক না ৫টা বছর। তো কারা করছে এটা? আবার ডক্টর ইউনূসকে রক্ষা করতে হবে, আরেক পক্ষ কিন্তু গজাচ্ছে। তো ডক্টর ইউনূসকে রক্ষা করার জন্য তো বিএনপি আছে, ছাত্ররা আছে, তারা বলছে যে কোনোভাবেই যেন ডক্টর ইউনূস সরকার ব্যর্থ না হয়। বিএনপির দিক থেকে বারবার কিন্তু এই বার্তা দেওয়া হচ্ছে। এক অর্থে তারাও সরকারি দল। এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত শুনবো। জি। একটা বিরতি নিয়ে ফিরে আসি ভাই, বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশন। বিরতির পর আবার ফিরে এলাম আমরা। এখন প্রকাশে ভোটের মাইল ফলক কত দূর সে প্রসঙ্গে আমরা আলাপ করছি। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আপনার কাছে আসতে চাই। আমরা যে বিষয়টি শুনছিলাম বিরতির আগে মোস্তফা কামালের কাছ থেকে, সেই বিষয়টি সূত্র ধরে প্রশ্নটা করতে চাই। মার্চ ফর ইউনূস নামে আমরা একটা কর্মসূচির কথা শুনছি। আজকে যেমন চট্টগ্রামে সকালে হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত হয়নি এটি। নারায়ণগঞ্জে 3 দিন আগে একটা ছোট পরিসরে একটা মানববন্ধন কর্মসূচি হয়েছিল। সেখানে বলা হচ্ছে সর্বস্তরের জনগণের ব্যানারে এই ধরনের কর্মসূচি। মানে বিএনপি যখন দ্রুত নির্বাচনের কথা বলছে, তখন মানে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও 5 বছর ক্ষমতায় দেখতে চায় বা রাখা যায় কি না, এই ধরনের কর্মসূচি যখন আসছে, এগুলো কি আপনার কাছে কি মনে হয়? মানে বিচ্ছিন্ন ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা, নাকি কোনো কিছুর ইঙ্গিত বহন করে? না, এইগুলো হচ্ছে কি, বাংলাদেশটাকে আমরা যেটা দেখি যে সচেতনভাবে বা অবচেতনভাবে আজকে আধিপত্যবাদী শক্তি আমাদের বিভিন্ন সেক্টরগুলোতে এমনভাবে ওয়ার্ক করে যে যখনই বাংলাদেশটা দাঁড়াতে চায়, তখনই কিন্তু এটা কেবল মুখ থুবড়ে পড়ে যায়। তো যে যাই বলুক না কেন, মনে করেন ছাত্ররা আছে বা আমরা আছি বা আদার্স আছে, সব কিছুর পরেও তো একটা জায়গায়, অর্থাৎ দীর্ঘদিন পরে একটা আধিপত্যবাদী শক্তির প্রতিভূ যারা বা প্রতিনিধি যারা এই দেশের ক্ষমতায় ছিল, তাদেরকে আমরা হটাইতে সক্ষম হয়েছি। এবং সেখানে কিন্তু রাজপথে একটা ঐক্য আসছে। এখন ঐক্যের পরে এখন দেশটা কীভাবে চলবে সেটা নিয়ে বিতর্ক হতেই পারে। ও একটা প্রসেস বলতে পারে, আমি একটা প্রসেস বলতে, কিন্তু একটা জায়গায় কিন্তু ঠিক থাকতে হবে যে আমাদের সেই আধিপত্যবাদের দোসররা যাতে কোনোভাবে আবার ফিরে না আসতে পারে। এবং সেইখানে কিন্তু তারা বিভিন্নভাবে আমাদের মধ্যে সেই ডিভিশন করার জন্য চেষ্টা করবেই।
চেষ্টা করবে এখন এই নির্বাচন ভাই আগে না পরে, এটা নিয়ে আবার তারা একটা কিছু করা বা অন্য একটা কিছু করা, কিন্তু আমাদের একটা জায়গায় এক থাকতে হবে যে কোনোভাবেই যাতে সেই অবস্থাটা আবার দেশটা ফিরে না যায়। এইটাকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আসলে সত্যিকার অর্থে ৭১-এর পরে কিন্তু বারবার একই স্লোগান আমরা এখন পর্যন্ত দিয়ে আসতেছি, ২৪ও দিয়ে আসতে হইতেছে। আবার যাতে ২৪-এর পরে আবার সেই ৫০-এ যায় একই স্লোগান দিতে না হয়, সেটার জন্য আমাদের সবার সচেতন হওয়া দরকার। অর্থাৎ বাংলাদেশটাকে দাঁড়াইতে হইলে বাংলাদেশের মূল এনিমিটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, এবং সেই জায়গায় আমাদের একটা ঐক্য থাকতে হবে। সেই ঐক্যটা যদি আমাদের এই যে ইসের মধ্যে দিয়ে যে ডেভেলপ হয়েছে এটা যদি আবার নষ্ট হয়ে যায়, তাহলে এটা দেশের জন্য একটা হতাশার ব্যাপার আসবে। কাজে এই সমস্ত যারা এই স্লোগান দিয়ে বা এই সমস্ত কিছু করে যারা করতে চায়, আমি মনে করি যে তারা সেই বিভক্তির দিকেই বা দেশটাকে আবার পিছনের দিকে ঠেলে দিতে চায়। আমরা একটু সাইফুল্লাহ হায়দারের কাছে যাই। সাইফুল্লাহ হায়দার, মানে যেটা হচ্ছে যে অনেকে ভাবছে যে এনসিপির এইটিকে সমর্থন করে কি না এই ধরনের কর্মসূচি, কারণ আপনার দলের শীর্ষ নেতৃত্ব থেকেও আমরা সেই একই ধরনের সমর্থনে ফেসবুকে পোস্ট দিতে দেখেছি। আমরা সরাসরি যদি বলি, আমরা কোনোভাবেই কোনো অগণতান্ত্রিক উপায়ে, যেহেতু এটা হচ্ছে একটা অভ্যুত্থানের পরে একটা সরকার, জনগণের একটা ম্যান্ডেটের মাধ্যমেই যদি বলি, এটা একটা বড় ম্যান্ডেটের মাধ্যমেই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, সকল দলের অংশগ্রহণ বা তাদের মতামতের ভিত্তিতেই বা তাদের সাথে আলোচনার মধ্য দিয়েই। সেটা হচ্ছে সংস্কারের জন্য যতটুকু নির্দিষ্ট টাইম দরকার, আমাদেরই মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বলে দিয়েছেন যে তিনি জুনের মধ্যে নির্বাচন চান। সেটা জুনে হয়তো বা, মানে যদি না হয়, মানে কথার কথা, যদি জুনের মধ্যে হয় সেটাও ভালো, যদি না হয় সেটা হয়তো বা ২-১ মাস পেছাতে পারে বা আগাতে পারে, সেটা হোয়াট এভার যা কিছু হতে পারে। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে এরকম কোনো সিস্টেমের সাথে এনসিপি নাই। মানে এটা আমার হচ্ছে একদম দলের অবস্থান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে এরকম কোনো প্রক্রিয়ায় আমাদের এনসিপি নাই। এখানে একটু যুক্ত করি আমি একটু। হ্যাঁ, নাহিদ ইসলামের একটা বক্তব্য আমরা কিছুদিন আগে খেয়াল করলাম যে আপনাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। মানে তাহলে প্রশ্ন এসে যায় কি ধরনের প্রশাসন চায় এনসিপি? মানে বিএনপি তো ক্ষমতায় নেই, সরকারে রয়েছে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, তাদের সরকার কি করে বিএনপির পক্ষে কাজ করছে? এই কথাটা বলতে গেলে আমাকে এখানে অন্য আরো একটু দীর্ঘ আলোচনায় যেতে হয়, 2 মিনিট সময় নেই। সেটা হচ্ছে, আপনি যদি মাঠ প্রশাসনের কথা চিন্তা করেন, মাঠ প্রশাসন স্বভাবতই সেটা হচ্ছে রাজনৈতিকভাবে ওই সময় ওই মাঠে যারা অনেক বেশি, যাদের লোকবল থাকে, পাওয়ার মাসেল থাকে, তাদের কথাটা স্বাভাবিকভাবেই শোনে। মানে তাদের হচ্ছে প্র্যাকটিসটা এরকম। এবং আমরা এই জন্য কিন্তু বলতেছি, আমরা হচ্ছে ঐক্যমত্য কমিশনের 166টার মধ্যে আমরা 129টার সাথে একমত হয়েছি কেন? কারণ হচ্ছে তখন হচ্ছে প্রতিষ্ঠানগুলো কি হবে, শক্তিশালী হবে, মাঠ প্রশাসন তখন কি হবে, নিরপেক্ষ হবে। আমরা তো সেই সংস্কারগুলো চাচ্ছি, এবং সেই কথার সূত্র ধরেই যখন এই 129টার মধ্যে একটা হচ্ছে জুলাই চার্টার হবে, এই ঐক্যমত্য কমিশনের আলোচনা হবে, আমরা কি জন্য বারবার বলতেছি যে সংস্কারের পরে নির্বাচন, এই কথার লাইনটা হচ্ছে ওইখান থেকে। আপনি যদি যখন সংস্কার হবে তখন আপনার বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, তখন হচ্ছে প্রত্যেকটা বিভাগের নির্বাহী বিভাগের অধীনে তো মাঠ প্রশাসন তখন নিরপেক্ষ হবে, তখন নির্বাচনটা ফ্রি ফেয়ার হবে, এবং আমাদের হচ্ছে আমরা যেটা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, সেই লেভেল প্লেইং ফিল্ডটা আমরা পাবো। অনেক সময় রাজনীতিতে একটা কথা বলতে হয় যে সহজ কথা কইতে আমায় সহজে, সহজ কথা যায় না বলা সহজে। এখন হচ্ছে এখানে যদি আমি সহজ করে বলতে চাই, হয়তো বা সালাম ভাই এটাতে মানে একটু কষ্ট পাইতে পারে, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা যদি দেখি তারা চেষ্টা করতেছে, আমি বলতেছি না যে বিএনপি চেষ্টা করতেছে না, বিএনপি ঘুরে দাঁড়ানোর মানে হচ্ছে তাদের যে পুরাতন সিস্টেম ছিল, চাঁদাবাজির যে সিস্টেম ছিল, সেখান থেকে তারা অনেককে শাস্তি দিচ্ছে, এটার সাথে আমি একমত। কিন্তু তারপরে এটা স্বীকার করতে হবে যে বিভিন্ন জেলায়, উপজেলায় এখনও যেখানে বালুরঘাট বাজারের ইজারাদার নেওয়া, এটা নিয়ে মারামারি, তারপরে এখানে হচ্ছে দখলদারি, এই যে প্রক্রিয়াগুলো যারা সূচিত, সেটা হয়তো বা বিএনপির সমর্থক, না হয় বিএনপির নামে কেউ করতেছে। সেখানে আমাদের মধ্যে যে 2-1 যাচ্ছে না বা আমাদের নামেও যে কন্ডেম নাই, সেটা আমি বলবো না, কিন্তু সেটা খুবই নগণ্য। কিন্তু সকল জায়গায় আপনি যদি দেখেন বা আপনি যদি খোঁজখবর রাখেন, আপনি যেহেতু একজন একটা হচ্ছে মিডিয়া হাউসে আছেন, আপনার কাছে এই খবর থাকতে পারে। সেই বিষয়টাকে সেটার সাথে আপনি যদি সেইখানে যদি মাঠ প্রশাসন যদি
এরকম একদম ফ্রি ফেয়ার না থাকে, সেখানে তো আপনি একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে একটা নির্বাচন করতে পারবেন না। সেই কথার সূত্র ধরে আমার আহ্বায়ক এই বক্তব্যটা দিয়েছে। জি, এবং অবশ্যই মোস্তফা আরেকটা কামাল বিষয় আমি এখানে বলবো, এক মিনিটে শেষ করবেন, আমাদের সময় দিতে হবে এক একটু মিনিটে মোস্তফা শেষ কামাল করব। ভাইকে। হ্যাঁ। সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো সংস্কারের সাথে হচ্ছে আমাদের মানে যদি আমাদের সিনিয়র বলি, উপদেষ্টা বলি, আমাদেরকে বুঝানো বলি, সালাম ভাই একটা কথা বলেছে যে আমাদের অনেকগুলো রাজনৈতিক প্রক্রিয়া সংস্কার দরকার। আমিও এই সালাম ভাইয়ের সাথে একমত। আমরা এই সংস্কারের জন্যই 129টার সাথে একমত হয়েছি। এবং সালাম ভাইয়ের প্রতি এই মানে হচ্ছে টকশো থেকে বিনীত নিবেদন রইল যে বিএনপির মতো বড় দল যখন এই সংস্কারগুলোর সাথে আরও বেশি তারা একটা ডিবেটের মাধ্যমে অনেক বেশি সংখ্যক এই মতামতের সাথে একমত হবে, তখনই সুন্দর একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা যে বলছি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা পাবো। সালাম ভাই কি যুক্ত করতে চান কিছু? একটু তো বলতেই হবে, একটু তাই না? সংক্ষেপে একটু, হ্যাঁ, আর কথাটা শোন, বিএনপিতে আমরা বলে আসছি যে সংস্কারের বিপক্ষে না, আর সব সংস্কারই এখন হয়ে যাবে এটাই কথা না। চলমান অর্থাৎ প্রক্রিয়া। সংস্কার তো চলমান, জি। তাই না? অর্থাৎ এটা আমি মনে করি যে একটা নির্বাচিত সরকার আসলেও এখানে 3 বছরের মধ্যে যে সব হয়ে যাবে এমনও কোনো কথা নাই। এটা কিন্তু ডে বাই ডে এটা হইতেই থাকবে। আবার এখন যেটা আমি ভালো মনে করতেছি, 2 দিন পর আবার এটা পুরনো হয়ে যাবে, আরেকটা নতুন সংস্কার হয়তো চলে আসবে। কাজে এটা না। আর আরেকটা ছোট্ট আমি যেটা যে বলতে চাই যে দেখেন, এখন পর্যন্ত সরকার প্রধানও বলছে যে পরাজিত ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করতেছে। এইখানেও একটা জায়গাতেই যে আছে গত 15 বছর যেভাবে ডিপ্রাইভড হয়েছে লোকজন, প্রশাসন বলি, আজকে ব্যবসায়ী বলি, আজকে কিছু হইলেই কি এটা বিএনপি, কিছু হইলে কি এটা বিএনপি। এবং এই কারণে অনেক অর্থাৎ মেধার মূল্যায়ন হয় নাই, ওখানে দলের আনুগত্যটা মূল্যায়ন হয়েছে। কাজে সেই এই জন্যই বললাম যে এখন পর্যন্ত অর্থাৎ একটা সচিব হইতে পারে নাই, ও ডিপ্রাইভ হয়ে আছে, ওকে দেয়া যাবে না কি ও বিএনপি। অর্থাৎ এই ট্রেডিশন এখনো চলতেছে বলেই কিন্তু ফ্যাসিবাদের দোসররা ক্ষমতায় জি, আছে। মোস্তফা কামাল ভাইকে আমরা অর্থাৎ এক মিনিট সময় ফ্যাসিবাদের দিতে হবে। দোসররা থাকুক, হ্যাঁ। কিন্তু বিএনপির কথা বলে যাদের বিদায় করা হয়েছে, ও যদি ট্যালেন্টও হয় তাও তারা নেওয়া যাবে না। এই কারণে কিন্তু আমাদের ক্ষতিটা হচ্ছে। এই কারণে আমরা বলছি যে ঠিক আছে, পিপুলস ভার্ডিক্টটা আমরা নেই, পিপুলসের কাছে যাই, পিপুল যদি জনগণের রায় নিয়ে। ওদেরটা গ্রহণ ওদেরকে দেয় করে তাহলে ওরা, আপনাদেরকে দিলে আপনারা। মোস্তফা কামাল ভাই তো এক মিনিট একটু শেষ করে দিই মন্তব্য নিয়ে। জি, রোগটা পুরনো, রোগীটা হয়তো নতুন, কিন্তু এই রোগে কার কি সর্বনাশ হয় মাত্র 8 মাস আগে কিন্তু আমরা দেখেছি। বিএনপি বেশি করে দেখেছে, ছাত্ররা আরো বেশি দেখেছে। ওই রক্তগুলো কিন্তু কোথাও কোথাও এখনো শুকায়নি, এখনো হাসপাতালে কাতরাচ্ছে। ওখান থেকে কিন্তু শিক্ষা নেওয়ার বিষয় আছে। কেন বলছি? যেটা বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজ বদল হয়েছে, শুধু চাঁদাবাজি কিন্তু হচ্ছে। এর মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার আসলে পরিস্থিতির একটু উন্নতি হবে বলে কারো কারো একটা ধারণা। তো আবার রাজনীতিবিদরা যত দ্রুত অনেক কিছুর ফয়সালা দিতে পারেন, অন্যরা সেটা পারেন না। আমি একটু আগে যেটা বলেছিলাম যে জাল ফেলে রাজনীতিবিদরা, মাছটা খায় অন্যরা। এখনও রাজনীতিবিদদের কিন্তু এখনও যে খুব একটা শক্তি আছে, খুব সামর্থ্য আছে, এটা প্রমাণিত না। যদি শুরুতে ছাত্রদের কথা ধরি, তারা তো অনেক কিছু চেয়েছে। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছে, ওই সক্ষমতা তারা দেখাতে পারেনি। তারা রাষ্ট্রপতি বদল করতে চেয়েছে বা অপসারণ করতে চেয়েছে, ওই সক্ষমতা তারা দেখাতে পারেনি। বিএনপি এখনও কিন্তু লেভেল প্লেয়িং করছে। কেন? লেভেল পাচ্ছে না বলে বা লেভেলের ঘাটতি দেখছে বলেই। এখন আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যান, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে যান, কারা আছে আপনি খোঁজ নেন। এতে করে দুই পক্ষের কিন্তু একটা উপলব্ধি করার বিষয় আছে। বারবার চেতনার কথা বললে আপনি যখন ডিবেটে যাবেন দেখবেন মিরপুরের চেতনার সাথে শনির আখড়ার চেতনা মেলে না। আবার যখন ৭১-এর চেতনার সাথে ২৪-এর চেতনা মিলে না। বাস্তবের কাছে আসতে হবে। ডক্টর ইউনূসকে অসম্মানিত করাও ঠিক হবে না, কিন্তু অসম্মানিতের জায়গায় কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। মার্চ পরে ইউনূস যারা করছেন তারা যদি স্বচ্ছভাবে আসেন, এখনও সময় আছে, ওনাকে নির্বাচনে দাঁড় করিয়ে দেন, ওনারা নির্বাচিত হয়ে আসুক, কলঙ্ক না থাকুক। এখন কিন্তু তাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে। ওই জায়গাটা থেকে বের করার জন্য ছাত্রদের একটা বিশেষ ভূমিকা আছে, নানান স্লোগান তৈরি না করে। বিএনপিরও এখানে একটা দায়িত্ব আছে বড় দল হিসাবে। সামনের দিনগুলোতে নিশ্চয়ই আরও আলাপের সুযোগ হবে, আলোচনার সুযোগ হবে। অসংখ্য ধন্যবাদ তিনজনকেই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।